জায়গা হলো দেখা করার। এত রাতে একেতেই ঘন জঙ্গলে ডাকলো, কিছু দেখাও যাচ্ছে না। কোথায় তুমি? কে কে? এখানেই আছি, সামনে এসো। এখানেই আছো তো দেখতে কেন পাচ্ছি না? সামনে এসো, তবেই তো দেখতে পাবে। এসো, সামনে এসো। স্যার, আমার চোখ তো ছানা বড়া হয়ে গেছিল যখন আমি লাশটা দেখলাম। আপনার লাশ কখন দেখেছিলেন? সকালে যখন পেট্রোলিং এর জন্য এসেছিলাম স্যার, আমি তো শক হয়ে গেছিলাম লাশটা দেখে। স্যার এই দিকটায়, এই দেখুন স্যার। কি ভয়ানক মৃত্যু! শরীর থেকে চামড়াটাই তুলে ফেলেছে। কোনো পশুর কাজ নয় তো? স্যার, এর কাছে এই হ্যান্ডিক্যামটা ছিল। এর ফুটেজটা চেক করো তো। আর স্যার ওই 3টে ব্যাগও ওর কাছে ছিল। ওইগুলো? হ্যাঁ স্যার। এই ব্যাগের মধ্যে তো শুধু চামড়া পড়ে আছে। এই ব্যাগটা আগে থেকেই খোলা ছিল না তুমি খুলেছো? সরি স্যার, ওটা চেক করার জন্য খুলতে হয়েছিল। ও নো, এ তো স্কিনে ভরা রয়েছে। 3টে ব্যাগেই চামড়া। খুনি প্রথমে খুন করেছে আর তারপর চামড়া বার করে এই 3টে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। স্যার, হ্যাঁ, স্যার এই লাশের কাছে উল পেয়েছি। স্যার, কালো উল, চামড়া পুরো ছাড়িয়েছে। এটা আবার ওই তন্ত্রমন্ত্রের ব্যাপার নয় তো? হতেও পারে, কিন্তু খুনি যেই হোক না কেন তার মানসিক অবস্থা ঠিক নেই। মানুষরূপী শয়তান। প্রথমে তো এটা জানতে হবে যে এই লোকটা কে, তারপরেই জানা যাবে যে একে কে মেরেছে আর কেন। মৃতের নাম হলো কার্তিক স্যার। ও একটা নিউজের ক্রাইম রিপোর্টার ছিল। ইনি রমেন, উনি নিউজ পেপারের এডিটর। আর এ হলো কায়রা, কার্তিকের বাগদত্তা। দেখুন প্লিজ, মনে সাহস রাখুন। আপনার দুঃখ আমরা বুঝতে পারছি। আপনি কি বলতে পারবেন কার্তিকের সঙ্গে কারোর কোনো শত্রুতা বা কোনো ঝগড়া হয়েছিল কারোর সঙ্গে? কোনো একটা শত্রু থাকলে তাহলে তো বলবো। ওর তো চারিদিকের শত্রুই শত্রু ছিল। চারদিকে শত্রুই শত্রু? কেন, কি এমন করেছিল কার্তিক যে তার এত শত্রু ছিল? কার্তিক কিছু করেনি, ইনি করাতেন ওকে দিয়ে। শত্রুতার সব কারণ এই লোকটা ছিল। আরে কি বাজে কথা বলছেন আপনি? এক মিনিট, কি বলতে চাইছেন এর ব্যাপারে? স্যার, কার্তিক আমার নিউজ পেপারে অ্যাজ আ ক্রাইম রিপোর্টার কাজ করতো স্যার। ইনি আমার ওপর মিথ্যে দোষ দিচ্ছেন, বরং নিজের রাস্তা পরিষ্কার করছেন। তার মানে এনার কার্তিকের সঙ্গে বনিবনা হতো না স্যার। স্যারও বলছিল যে এই মেয়েটা বিশ্বাসের যোগ্য নয়, এই জন্য এই সম্পর্ক বেশি দিন টিকবে না, সেজন্যই বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। কি ম্যাডাম, ইনি ঠিক বলছেন? ইনি মিথ্যে কথা বলছেন, এরকম কোনো ব্যাপার নেই। আর ছোটখাটো ঝগড়া সব রিলেশনশিপে হয়ে থাকে। কালকে রাত্রে আপনি কোথায় ছিলেন? স্যার, আপনি আমাকে সন্দেহ করছেন? এই কেসের সঙ্গে যুক্ত যত লোক আছে সবাই আমাদের সন্দেহের তালিকায়। তাতে আপনি হন কিংবা রমনবাবু আপনি। আমার কি সম্পর্ক আছে?
আমি তো আপনাদের সাপোর্ট করছি। কি হলো রমেন বাবু, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। কেউ কেউ আমাকে মিথ্যে দোষ দিলে একটু টেনশন হয়ে যায়। ক্রাইম রিপোর্টার ছিল, হতে পারে কোনো অপরাধের বিরুদ্ধে কিছু লিখেছিল, সেই জন্যেই। স্যার, অনেক দিন ধরেই ও কোনো কেসের উপর কাজ করছে না। তাহলে অত রাত্রে জঙ্গলে কি করতে গেছিল? আর ওখানে আমরা একটা ক্যামেরাও পেয়েছি। স্যার, ওই ক্যামেরায় কোনো ফুটেজ ছিল না। স্যার, আমি জানি না ও জঙ্গলে কেন গিয়েছিল। স্যার, কাল রাতে কার্তিকের কাছে একটা ফোন এসেছিল। কেউ ওকে জঙ্গলে দেখা করতে বলেছিল। জঙ্গলে? স্যার, হতে পারে ওই ফোনটা খুনি করেছিল। পুরবি, একটা কাজ করো, কার্তিকের পুরো ফোন রেকর্ডটা চেক করো। আচ্ছা, ফোনে কি কথা হয়েছিল কিছু শুনেছেন আপনি? শুধু এইটুকুন বলতে শুনেছি যে এত রাতে জঙ্গলে। স্যার, কার্তিকের কাছে লাস্ট ফোন 1452874888 থেকে এসেছিল, আর এই নাম্বারটা কোনো মহেশের নামে রেজিস্টার্ড আছে। মহেশ নামটা যেন ওই পলিটিশিয়ান না তো? দয়া, স্যার, একটু ফোন করে দেখো তো। মনে হচ্ছে নাম্বার ব্লকড আছে। বন্ধ করো, বন্ধ করো, এই স্কুল বন্ধ করো, বন্ধ করো, এই স্কুল বন্ধ করো। We want justice, এই স্কুল বন্ধ করো, আমরা ন্যায় বিচার চাই। বন্ধ করো, বন্ধ করো, এই স্কুল বন্ধ করো। We need justice, বন্ধ করো এই স্কুল। প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন। আপনাদের কাছে আমি হাত জোর করছি। দেখুন, সারিকা দেবী, রজনী দেবী, উজ্জ্বল বাবু, প্লিজ চেঁচামেচি বন্ধ করুন, নাহলে আমার পুরো প্রোগ্রামটা স্পয়েল হয়ে যাবে। প্রিন্সিপাল স্যার, যতক্ষণ না আমরা সঠিক বিচার পাচ্ছি ততক্ষণ এই আন্দোলন চলবে। ম্যাডাম, আপনি কথাটা বোঝার চেষ্টা করুন। আমরা সব বুঝে গেছি, এবার আপনি বোঝার জন্য প্রস্তুত হয়ে যান। বন্ধ করো, এই স্কুল বন্ধ করো। We need justice, বন্ধ করো এই স্কুল। Save our child, we want justice, বন্ধ করো এই স্কুল। বন্ধ করো, বন্ধ করো, এই স্কুল বন্ধ করো। We need justice, বন্ধ করো এই স্কুল। Save our child, we want justice, বন্ধ করো এই স্কুল। দেখুন, এখানে যারাই গেস্ট আছেন তাদের সরি স্যার, আপনারা ভেতরে যেতে পারবেন না। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? মিস্টার মহেশের সঙ্গে দেখা করতে চাই। ওনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। ওনার অফিস থেকে জানতে পারলাম যে উনি এখানে এসেছেন। হ্যাঁ, উনি এসেছেন। আসুন প্লিজ। বন্ধ করো, এই স্কুল বন্ধ করো। We need justice, বন্ধ করো এই স্কুল। রাষ্ট্র তৈরি করতে গেলে সমস্ত মানুষের নিজের নিজের ভূমিকা রয়েছে, সবার আলাদা আলাদা যোগদান থাকে। ঠিক সেইভাবে এই সভাঘরের পুনঃনির্মাণের জন্য সবাই যেভাবে যোগদান করেছে তাতে আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমার পুরো বিশ্বাস আছে যে সিআইডি টিম আপনাকে ডাকছে। এই লোকটা কার্তিক, যার খুন হয়ে গেছে। খুন হয়ে গেছে তো আমি কি করব? আমি চিনি না একে। যদি আপনি একে না চেনেন তাহলে কালকে রাতে ওকে ফোন করে জঙ্গলে কেন ডেকেছিলেন? আমি ডেকেছি? আমি কাউকে ডাকিনি। আমাদের কাছে আপনার কল ডিটেলস আছে। কালকে রাত্রি 8:30টার সময় আপনি কার্তিকের ফোনে ফোন করেছিলেন, তাই না? আমি বলছি যখন যে আমি এই লোকটাকে চিনি না, তো চিনি না। আমি একে কেন ফোন করব? তাহলে কার্তিকের কল রেকর্ডসে আপনার নাম কি করে এলো? স্যার, স্যার আমি জানি না স্যার। আমার ফোন তো কাল রাত্রে ব্লক হয়ে গিয়েছিল। কি হলো? মহেশ, কি হলো তোমার? মহেশ, ওঠো। এ তো মারা গেছে। He is dead. এক মিনিট প্লিজ, প্লিজ আপনি হাত দেবেন না প্লিজ। হার্ট অ্যাটাক হয়নি তো? হতে পারে, এর আসল কারণ তো ফরেন্সিক ল্যাবে গেলেই জানতে পারা যাবে। শোনা না, শোনা না, কোথায় যাচ্ছ তুমি? এই নাটকটাকে চিরকালের মতো শেষ করতে যাচ্ছি। পাগলামি করো না।
মাথা ঠান্ডা করে কাজ করো। আর তাছাড়া ও খুব ভয়ানক, তুমি একা ওর কিচ্ছু করতে পারবে না। এই লড়াই আমি একাই লড়তে পারি। শুনো না, জানতে পারলেন কিছু? কোথায় গেল? কে? ওই আমাদের এসিবি সাহেব। উনি ওনার নাতি অর্জুনকে নিয়ে হসপিটালে গেছেন রুটিন চেক আপ ও করতে। আচ্ছা আচ্ছা, গুড। আরে সারিকা দেবী, আপনি কি করছেন? ফুল কি হলো? তুমি কি কারণে হাসছো? আমার দেখে মনে হচ্ছে যেন যেন যেমনটা বিয়েতে বিয়ে 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 মানেটা কি? বিয়েতে একে অপরের গলায় ফুলের মালা। ডক্টর সারিকা, কিছু জানতে পারলেন ডক্টর সারিকা? হ্যাঁ, এটাই যে এই মালাটার জন্যই মহেশের মৃত্যু হয়েছে। কি? এই মালার জন্যই উনি মারা গেছেন? কি করে? অভিজিৎ, কি করে মৃত্যু হয়েছে আমি সেটা বলছি। এই যে ফুলগুলো, এগুলো কোনো সাধারণ ফুল নয়, একটা বিষাক্ত কেমিক্যাল ছেটানো আছে। আমি বলছি সেটা কোন ধরনের কেমিক্যাল। এই দেখো, এই কেমিক্যালটা কি করেছে, এই রক্তটা দেখছে জমে আছে, ব্যাস এই বিষাক্ত কেমিক্যালটা এই কাজটাই করে, ব্লাড ভেসেলস গুলোকে জমিয়ে দেয়। মানে যখনই এই হার মিস্টার মহেশকে পরানো হয়েছিল, তখন এই বিষ স্কিনের মাধ্যমে ওনার শরীরে প্রবেশ করে। হ্যাঁ, এই দেখো, দেখেছো এই ঘাড়ের ওপরে আর এইখানে এই যে লাল লাল চিহ্নগুলো, এইখান দিয়ে ওই বিষ ও শরীরের মধ্যে গেছে। এই মালা যখনই স্কিনের কন্ট্যাক্টে এসছে তখনই সেই জায়গায় রক্ত জমে গেছে। এক্স্যাক্টলি। তার মানে বিষ এই মালার জন্য শরীরের ভেতরে গেছে আর রক্ত জমিয়ে দিয়েছে। একদম। এবার দেখো ওর হার্ট অ্যাটাক কি করে হয়েছে। এই দেখো, এই আর্টারি হার্ট পর্যন্ত রক্ত পৌঁছায়, কিন্তু ফুলে লেগে থাকা এই বিষাক্ত কেমিক্যালের কারণে এই আর্টারিতে যে রক্ত ছিল সেটা জমে গেছে, হার্ট পর্যন্ত পৌঁছানোর রাস্তা ব্লক করে দিয়েছে। রক্ত হার্ট পর্যন্ত না পৌঁছানোর জন্য হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে আর মহেশবাবু মারা গেছেন। এক্স্যাক্টলি। এই কেমিক্যাল কি ছিল জানতে পারলেন? ওটা একদম সাধারণ কেমিক্যাল, খুব সহজেই পাওয়া যায়। এটা স্কুলের কেমিস্ট্রি ল্যাবেও পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না। আচ্ছা, আমি এই মালাটা থেকে আরো কিছু পেয়েছি। কি? তোমরা এই মালাটাকে ভালো করে দেখো আর বলো যে কোন কোন ফুল এটাতে আছে। গাঁদা ফুল আছে, এটা গোলাপ ফুল, লিলি আছে, আর এটা এটা কি পাতার মতো? এটা শুকে দেখো এটা। আরে এটাকে শুকতে হবে? এই হাড়ের মধ্যে আরে তো শোকো, কিচ্ছু হবে না। না, ও যখন বলছে কিছুই হবে না। তবে রসুন? এক্স্যাক্টলি, রসুনের পাতা, পেঁয়াজের ফুল আর শাক, হার্বসও আছে এই মালাতে। তার মানে একে খুন করার জন্য এই মালাতে রসুন আর পেঁয়াজের পাতা লাগিয়ে দিয়েছে। ভাই, দুটো খুন হয়েছে কার্তিকের আর মহেশের, আর দুটো খুনই অদ্ভুতভাবে হয়েছে। এই দুটো খুনের মধ্যে কোনো না কোনো কানেকশন তো আছে। সম্পর্ক তো আছে। এই মহেশের ফোন থেকেই তো কল করা হয়েছিল না কার্তিককে। কিন্তু মহেশ আমাদের বলেছিলেন যে ওনার ফোন নাকি ব্লকড, কিন্তু কার্তিকের ফোন রেকর্ডে মহেশের নাম্বার আছে। আমাদের এই মহেশের ফোনকে ভালো করে চেক করতে হবে, ব্যাপারটা আসলে কি।
স্যার সাইবার টিম মহেশের মোবাইল চেক করেছে। কি জানতে পেরেছো? স্যার এটাই যে ফোন কল ওর ফোন থেকে যায়নি। কি? ওর ফোন থেকে কল করা হয়নি? না স্যার। তার মানে মহেশ সত্যিই বলেছিলেন? হ্যাঁ স্যার। তাহলে সেই রাতে কার্তিকের ফোনে মহেশের কল কি করে এলো? স্যার ওনাদের বক্তব্য হলো এই যে ফোনটা অন্য কোনো ফোন থেকে করা হয়েছিল। মহেশের ফোনটাকে হুবহু কপি করা হয়েছিল স্যার, ক্লোনিং করা হয়েছিল। আচ্ছা, তাহলে গোলমালটা এইখানেই। প্রত্যেক হ্যান্ডসেটে IMEI নাম্বার থাকে, তার মানে যে ফোন করেছিল সে মহেশের হ্যান্ডসেটের IMEI নাম্বার কপি করেছে আর সেই নাম্বার থেকে কার্তিককে ফোন করেছে। আর যখনই মোবাইল কোম্পানি জানতে পারে যে একই IMEI এর দুটো মোবাইল নাম্বার, তাহলে ওরা মহেশের ফোনকে ইনলিগাল মনে করে ব্লক করে দেয়। স্যার মহেশ যখন মোবাইল কোম্পানিতে কমপ্লেন করেছিল তখন দ্বিতীয় নাম্বারটা ব্লক করে দেয়। স্যার ফোন ব্লক করার আগে ওই ফোনটা থেকেই আরো একটা কল করা হয়েছিল। কাকে? নাম্বার পেয়ে গেছি স্যার, আমি দেখছি। আমি তোকে ছাড়বো না, আজই এই গল্পের দি এন্ড হবে। স্যার স্যার আমি স্কুলের সবাইকে জিজ্ঞেস করেছি, ওরা বলছে যে এই হাড়ের ব্যাপারে কিছু জানে না। তাহলে কেউ আসল হার সরিয়ে ওই জায়গায় বিষাক্ত হার রেখেছিল। স্যার হ্যাঁ স্যার প্রোফাইলে নাম আছে ওর সুনয় না, আর মোবাইল কোম্পানি ওর আইডি পাঠিয়েছে, দেখে নিন। ও তো ইনগ্রেশনের সময় ওই স্কুলে ছিল। মানে এই মহিলাটি ওই স্কুলে কাজ করে, আর ওকেই যদি ফোন করা হয় তাহলে এই মহিলার জীবন বিপন্ন। এই নম্বর তো আউট অফ রেঞ্জ বলছে স্যার। পঙ্কজ, এই নাম্বারটা ট্রেস করো, দেখো কোথায় আছে। স্যার এটা তো জঙ্গলের দিকে দেখাচ্ছে। জঙ্গলের কাছে? সেই জঙ্গল যেখানে কার্তিকের খুন হয়েছিল। ছাড়ো আমায়, ছাড়ো! কে তুমি? কেউ আছো? বাঁচাও! বাঁচাও! আমায় ছেড়ে দাও! এর মৃত্যু তো জলে ডোবার কারণেই হয়েছে। কিন্তু আমরা এর মাথার চুলের থেকে এটা পেয়েছি, মাকড়সার জাল। মাকড়সার জাল? মাথার চুলে? এই মেয়েটা জঙ্গলে গেছিল, তাহলে হতে পারে ওখান থেকেই ওর চুলে লেগে গেছে। 6টা আলাদা ধরনের মাকড়সার জাল পাওয়া গেছে ওর চুল থেকে। যদি জঙ্গল থেকে আসতো তাহলে 6টা পসিবল নয়, কারণ ইন্ডিয়াতে মাত্র 4 প্রজাতির আলাদা জাল পাওয়া যায়। এক এক রকমের মাকড়সা এক এক রকমের জাল বানায়, কিছু থাকার জন্য আর কিছু শিকার ধরার জন্য। এসো আমি দেখাচ্ছি। এগুলো হলো আলাদা আলাদা রকমের জাল। 4 রকমের জাল? তাহলে এই বাকি দুটো জাল এগুলো কোথা থেকে এলো? এর সঙ্গে আরো একটা প্রশ্ন আছে, এই যে প্রত্যেকটা জাল একদম পারফেক্ট, যেমন ছিল তেমন, সেটা কি করে?
তার মানে এই জালগুলো জঙ্গলে নয়, কেউ ওকে মারার পরে তারপরে ওর চুলে লাগিয়ে দিয়েছে এগুলো। এক্স্যাক্টলি দয়া। প্রথমে কেউ একে জলের মধ্যে ডুবিয়েছে, ও মারা গেছে, তারপরে ওর চুলের মধ্যে এই মাকড়সার জাল লাগিয়েছে। কিন্তু কেন? চুলের মধ্যে জাল লাগানোর কি উদ্দেশ্য থাকতে পারে ওই খুনির? কার্তিক, মহেশ আর সুনয়না, এই তিনজনকে খুন আলাদা পদ্ধতিতে করা হয়েছে, কিন্তু এই তিনজনের খুনের কোনো না কোনো সম্পর্ক আছে, নিশ্চয়ই আছে। খুন আলাদা আলাদা ভাবে হয়েছে, কিন্তু প্রত্যেকটা লাশের পাশে কোনো না কোনো অদ্ভুত জিনিস দেখা গেছে। কার্তিকের লাশের পাশে আমাদের এই স্কিন, চামড়ার উল, আর মহেশের লাশের পাশে এই মালা, যার মধ্যে অদ্ভুত অদ্ভুত হার্বস পাওয়া গেছে, আর সুনয়নার লাশের পাশে মাকড়সার জাল। স্যার, হ্যাঁ স্যার, হাড়ে যে আজব গাছপালা পাওয়া গেছে তার মানেটা বুঝতে পেরেছি। কি? স্যার, এই গাছপালাগুলোকে যদি একসাথে বেঁধে নিজের কাছে রাখা যায় তাতে রোগ কম হয়। আর এই বান্ডেলগুলোকে ইংরেজিতে পোজিস বলে, আর ব্ল্যাক প্লেগেও খুব ব্যবহৃত হয়। পোজেস, এটা তো আমি কোনো বাচ্চার রাইমস থেকে শুনেছিলাম। আমি পোজেস, অল ফল ডাউন, রিঙ্গা রিঙ্গা রোজেস। একদম ঠিক বলেছো ফেডরিক, এই লাইনটাই। রিঙ্গা রিঙ্গা রোজেস, পকেট ফুল অফ পোজেস, হাসা হুসা উই ফল ডাউন। এই রিঙ্গা রিঙ্গা রোজেস বাচ্চাদের কবিতার লাইন। এটা ব্ল্যাক প্লেগের সঙ্গে যুক্ত। ইংল্যান্ডে একবার ব্ল্যাক প্লেগ হয়েছিল না, তখন এই রাইমসটা তৈরি করা হয়েছে। রিঙ্গা রিঙ্গা রোজেস মানে হলো প্লেগ হলে মানুষের শরীরে যেমন লাল দাগ হয় সেটা, শরীরের সেই দাগগুলোকেই বলা হয় সেটা। রিঙ্গা রিঙ্গা রোজেস, পকেট ফুল অফ পোজেস। এইমাত্র তুমি বললে ওই গাছপালাগুলো মানুষ বেঁধে কাছে রাখতো প্লেগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। পকেট ফুল অফ পোজেস, হাস্যা হুস্যা, তার মানে হলো চেঁচানো। প্লেগ হলে মানুষ চিৎকার করে, চিৎকার করে। উই অল ফল ডাউন? হ্যাঁ, অল ফল ডাউন মানে হলো তারপরে মানুষ প্লেগে মারা যায়। মানে স্যার, মহেশের সঙ্গে ওটাই হয়েছিল যেটা এই নার্সারি রাইমে ছিল। একদম। এই বাকি দুটো খুনের কানেকশনও নার্সারি রাইমের সঙ্গে কানেক্টেড? নিশ্চয়ই হতে পারে অভিজিৎ, একটু ভাবো। স্যার, সুনয়নার মৃত্যু জলে হয়েছে, আর ওর মাথায় মাকড়সার জাল পাওয়া গেছে। তাহলে কোন নার্সারি রাইম হতে পারে? স্যার, ওইটা স্যার, ওই ওই ইনসি বিনসি স্পাইডার স্যার। Yes. Incy Wincy Spider climbed up the water spout. Down came the rain and washed the spider out. সুনয়নার সঙ্গে একদম এরকমই হয়েছে স্যার। ওকে আগে জালের মধ্যে ফাঁসানো হয়, আর তারপরে জঙ্গলের মাঝখানে একটা পুকুরের মধ্যে ডুবিয়ে মারা হয়। হ্যাঁ স্যার, সুনয়নার লাশ তো আমরা জালের মধ্যেই পেয়েছিলাম। আর কার্তিকের লাশের কাছ থেকে আমরা 3টে ব্যাগ পেয়েছিলাম, আর উল। 3 bags full. বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি বুল? ইয়েস স্যার, ইয়েস স্যার। 3 bags full. স্যার, এটার মানেটা কি? ফেডরিক, এটার মানে হলো ভেড়ার কাছ থেকে 3টে ব্যাগ ভরে উল বের করে ওই ব্যাগে ভরা হয়েছে। খুনি কার্তিকের চামড়াকেও 3টে ব্যাগে রেখেছিল স্যার। স্যার, খুনি এত মাথা লাগিয়েছে, বাচ্চাদের নার্সারি রাইম ইউজ করেছে। স্যার, এই খুনি সাইকোপ্যাথ। এর মাথা একেবারে খারাপ হয়ে গেছে, পুরো পাগল। মোটিভ কি হতে পারে খুনের? ওটাই তো জানতে হবে পুরোবি, যে মোটিভ কি হতে পারে খুনির। স্যার, এই মহেশ একজন কর্পোরেটর ছিল, সুনয়না একজন সোশ্যালাইট, কার্তিক একজন ক্রাইম রিপোর্টার। স্যার, এই তিনজনের প্রফেশন নিয়ে কোনো একটা রহস্য আছে। একটা কাজ করি আমরা, দয়া, ওই পেপারের এডিটর রমনের সঙ্গে দেখা করো, আর ওকে জিজ্ঞাসা করো যে গত কয়েকদিনে কার্তিক, বাকি রইল এই খুনি, আর এই খুনির সাথে বাচ্চাদের কোনো না কোনো কানেকশন আছে, সেই জন্য নার্সারি রাইমস এইভাবে ব্যবহার করেছে। আর এই 3টে খুনও করেছে, কোন স্কুলের সঙ্গে যোগ আছে।
স্কুল, নার্সারি রাইমস আর বাচ্চা, এই খুনির কোনো না কোনো কানেকশন আছে বাচ্চাদের সাথে। স্যার, কার্তিক ক্রাইমের ওপর অনেক আর্টিকেলস লিখেছে, অনেক ক্রাইম কেসে বলতে পারেন ও ফলো করেছে। আমাদের সেই সমস্ত কেসের ডিটেলসটা চাই, কারণ ওই কেসের মধ্যেই কোনো একটা কারণে ওর খুন হয়েছে। ইয়েস, দিচ্ছি, আমি সব ডিটেলস দিচ্ছি। স্যার দেখুন, কার্তিক আমাদের এখানে 4 বছর ধরে কাজ করছে। 4 বছরে 40টার মতো আর্টিকেলস ও লিখেছে। এই হলো সব ডিটেলস। মার্কাস স্কুল, কার্তিক এই স্কুলের কি কেস নিয়ে তদন্ত করছিল? এটা সেই স্কুল যেখানে কর্পোরেটর মহেশবাবু গেছিলেন উদ্বোধন করতে, আর সুনয়নাও ছিল ওখানে। হ্যাঁ, এতে লেখা আছে 4টে বাচ্চা মারা গিয়েছিল স্কুলের খাবার খাওয়ার জন্য। হ্যাঁ স্যার, কার্তিক এই কেসটাকে ইনভেস্টিগেট করছিল। প্রথমে তো বলছিল খুব ইন্টারেস্টিং, তারপর বলতে লাগলো যে বাচ্চাদের মৃত্যু বাইরের খাবার থেকে হয়েছে। এরা তো দেখছি তারাই না যারা স্কুলের বাইরে দাঁড়িয়েছিল যখন মহেশের সঙ্গে আমরা কথা বলছিলাম। আচ্ছা, এটা এরকম নয় তো যে নিজেদের বাচ্চাদের মৃত্যুর বদলা নেবার জন্য এদের মধ্যেই কেউ এটা করছে? হতে পারে কোনো না কোনো সম্পর্ক আছে এনাদের এই কেসের সঙ্গে। সম্পর্ক আছে স্যার, আমাদের বাচ্চাদের মৃত্যুতে এদেরও হাত আছে। বাচ্চাদের মৃত্যুতে এনাদের কি কানেকশন আছে? এটা তো ইনভেস্টিগেশন থেকেই জানা যাবে। সেই জন্যই তো আমরা প্রোটেস্ট করছি। যতক্ষণ না আমরা ন্যায় পাচ্ছি ততক্ষণ আমরা চুপ করব না। দেখুন হিরণবাবু, এতে স্কুলের কোনো দোষ নেই। এটা প্রথমের ইনভেস্টিগেশন থেকে পরিষ্কার হয়ে গেছে। যদি এতে স্কুলের কোনো হাত না থাকে তাহলে আপনারা আমাদের সঙ্গে নেই কেন? আপনারা দোষীদের কেন বাঁচাচ্ছেন? আমি দোষীদের কেন সঙ্গ দেব? ওই ঘটনাতে আমার মেয়েও আক্রান্ত হয়েছিল। আর আপনারা জানেন, সব থেকে প্রথমে হামলা আমার উপরেই হয়েছিল। হামলা? হ্যাঁ স্যার, বাচ্চাদের মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই মানুষ আমাকে টার্গেট করতে শুরু করে দিল। আমার মুখ কালো করে দিয়েছিল, আমার অফিস ভেঙে দিয়েছিল, স্কুলের খুব বদনাম হয়েছিল স্যার। আচ্ছা, এই ঘটনাটা ঘটলো কি করে? কেউ কিছু বলতে পারবেন? স্কুলের খাবার খেয়েছিল বাচ্চারা, জানি না ওই খাবারে কি ছিল। আর অ্যাটপসি রিপোর্টেও এটাই ছিল স্যার, খারাপ খাবার খেয়ে বাচ্চাদের মৃত্যু হয়েছিল। মহেশবাবু ছাড়া আর কার কার খুন হয়েছে? কার্তিক আর সুনয়না। কিন্তু আমার বেশ ভালোই লাগছে যে মহেশ আর সুনয়না মারা গেছে। কেন? এই খবরে খুশি কেন আপনি? স্যার, এনারা কেসটা বন্ধ করার অনেক চেষ্টা করেছিল। ওনারা দুজনেই এই স্কুলের সাথে যুক্ত ছিলেন, নিজেদের সম্মান বাঁচাতে ওরা এরকম করেছিলেন। কিন্তু কার্তিককে আমরা চিনি না। আচ্ছা, এটা বলুন যে আপনাদের বাচ্চাদের নার্সারি রাইম পছন্দ ছিল? অফকোর্স স্যার। আমার এখনো মনে আছে স্যার, আমরা বাচ্চাদের সাথেই বেড়াতে গেছিলাম। ওখানে ক্যাম্প ফায়ারের সব বাচ্চারাই নিজের নিজের ফেভারিট রাইমস বলেছিল। এটার ভিডিও আছে আমার কাছে স্যার, এই দেখুন। Baba, black sheep, how many were? Yes sir, 3 bags full. Ringa, ringa, roses, pockets full of posies. Hi, some incy wincy spider went up the water spout. Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty held a great ball. এই প্যারেন্টসদের মধ্যে কেউ হবে যে রিভেঞ্জ নিচ্ছে। এই সমস্ত খুন সেই করছে। আদর্শ, তুমি সুনয়নার স্বামী, বাচ্চাগুলোর খুনের ব্যাপারে নিশ্চয়ই তুমি জানো। আর এটাও বলো, সুনয়নার সঙ্গে কি সম্পর্ক ছিল এই ঘটনার? স্যার, কোনো সম্বন্ধ ছিল না। যদি মহেশের কোনো রকম ইনভলভমেন্ট থাকতো তাহলেও আমায় জানাতো। তাহলে মিস্টার মহেশকে কি কারণে খুন করা হতে পারে? কারণ হলো কার্তিকের শত্রু। কে ওর শত্রু? আমি জানি না স্যার। রাধা দেবী, আমাদের কেন মনে হচ্ছে আপনি আমাদের কাছে কিছু লুকোচ্ছেন? আমি কেন আপনার থেকে কিছু লুকোবো? আপনার সামান্য ইনফরমেশনে কেউ বেঁচে যেতে পারে। খুনির পরের টার্গেট কারো মা, বাবা, ভাই, বোন যে কেউ হতে পারে।
একমাত্র আপনারাই কিছু করতে পারেন। কি হলো, চুপ করে গেলে কেন? বাচ্চাগুলোর মৃত্যুর ব্যাপারে তুমি নিশ্চয়ই কিছু জানো, তাড়াতাড়ি বলো। ওই বাচ্চাদের মৃত্যু স্কুলের খাবারের জন্য হয়েছিল। বাচ্চাদের স্কুলে যে খাবার দেওয়া হতো তার অর্ধেক টাকা সরকার দিত আর অর্ধেক টাকা প্যারেন্টসরাই দিতেন, যেখান থেকে মহেশ আর সুনয়না টাকা চুরি করত। তার মানে হলো ওরা স্কুলকে পচা গলা জঘন্য খাবার সাপ্লাই করত। কার্তিক এই খবরটা পেয়ে গেছিল। ও এই খবরটাকে ছাপার বদলে ওদের ব্ল্যাকমেল করতে থাকলো। টাকা কামানোর জন্য খবর চেপে দিয়েছে। স্যার, এই তিনজনই শিশুদেরকে ব্যবহার করে টাকা রোজগার করছিল, তাই হয়তো ওদেরকে কেউ এক এক করে মেরে ফেলছে। বুঝতে পারছি না এই খুনিটা কে, আর ওই চতুর্থ ভিকটিমই বা কে। স্যার, এটাও তো হতে পারে যে চতুর্থ ভিকটিম বলেই কিছু নেই। ফেডরিক, চতুর্থ ভিকটিম আছে। 4টে বাচ্চা তো মারা গেছে, আর তার মধ্যে 3 জনের প্রতিশোধও নিয়েই নিয়েছে। Baba Black Sheep, have you any wool? Yes sir, 3 bags full. Ringer roses, pocket full of posies. Incy Wincy spider went up the water spout. Down came the rain and washed the spider out. একটা প্রতিশোধ নেওয়া বাকি আছে। স্যার, বাচ্চাদের 3টে ফেভারিট রাইম ইউজ করেছে খুনি, এবার চতুর্থ রাইমটাকে ইউজ করে খুনি খুন করতে চলেছে। হামটি ডামটি। স্যার, কার্তিকের সিক্রেট ফাইল পেয়ে গেছি। এখানে স্কুল ফুড কেসের ব্যাপারে সব লেখা আছে। 4 নম্বর ভিকটিমের নাম আছে এতে? হ্যাঁ স্যার, নামের সাথে ছবিও আছে। এই দেখুন স্যার, রুবি। কিন্তু স্কুলে ছিল যখন মহেশ মারা যায়। হ্যাঁ স্যার, এ স্কুলের ক্যান্টিন ইনচার্জ। ক্যান্টিন ইনচার্জ? তার মানে খাওয়ার এই বাজে জিনিসগুলো ওর সামনে দিয়ে ভেতরে যেত, কিন্তু টাকার জন্য ও সমস্ত কিছু পাস করে দিত। কার্তিক কি কেউ ব্ল্যাকমেল করছিল? হ্যাঁ স্যার। রুবির নাম্বার আছে? হ্যাঁ স্যার, নাম্বার আছে। আমি অনেকবার ট্রাই করেছি, ফোন তুলছে না। তাহলে খোঁজ না ওর। খুনি ওকে কিছু করার আগেই হামটি ডামটির মতন আবার সাজিয়ে না ওকে মেরে ফেলে। আমাদের ওকে বাঁচাতে হবে। Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. All the king horses and all the king mains could not put Humpty Dumpty back again. কেউ হামটি ডামটিকে বাঁচাতে পারেনি। আমরা ওই রুবিকে বাঁচাবো। জঙ্গলের দিকে চলুন দাদা। স্যার, এই রুবির লাস্ট লোকেশন স্কুল। স্কুল? কি হয়েছে স্যার? রুবি দেবী কোথায়? উনি তো এইমাত্র অটোতে করে গেলেন। কোথায় কোথায় গিয়েছে তা তো জানি না, কিন্তু উনি অটোওয়ালাকে বলছিলেন যে জঙ্গলের দিকে চলো। জঙ্গলের দিকে? রানী, রানী সোনা। স্যার, মনে হচ্ছে খুনি ওর জন্য জাল পেতেছে। যে কোনোভাবেই হোক রুবিকে বাঁচাতে হবে। Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. All the king's horses, all the king's men could not put Humpty together. Humpty Dumpty sat on a wall.
এটা তো রানীরই গলা। রানী, সোনা, আমি এসে গেছি, তুমি ভয় পেও না। কি করি আমি, হে ভগবান? আমি আসছি সোনা। রানী সোনা, ওই ঘটনায় আমার মেয়েও আক্রান্ত হয়েছিল। হ্যাঁ, আমি মেরেছি ওদেরকে, আর আপনারা মাঝখানে না এলে আমি রুবিকেও মেরে দিতাম। কেন কেন খুন করেছিলে তুমি? আর রুবিকে কেন মারতে চেয়েছিলে? কারণ ওরা নিরীহ বাচ্চাদের হত্যাকারী ছিল, যাদেরকে আমি স্টুডেন্টসদের থেকেও বেশি নিজের সন্তান মনে করতাম। কিন্তু এই বাচ্চাগুলো মারা গিয়েছিল তো বিষাক্ত খাবার খাওয়ার জন্য না? এই অভিযোগেই আমার পুরো কেরিয়ারটা নষ্ট হয়ে গেল। সবাই আমাকেই ব্লেম করতো। স্কুলের প্রিন্সিপাল তুমি, তা লোক তো তোমাকেই দোষ দেবে না? স্কুলের ভালো মন্দ তোমার হাতে, তাই বাচ্চাদের মৃত্যুর দায়ও তোমার। যে অপরাধ আমি করিনি তার দায়ভার আমার কেন? সবাই এটাই বলে, এমনকি আমার বাড়ির লোক আর আমার মেয়ে আমার সঙ্গে কথা বলতো না। ও এটাই ভাবতো যে আমি এই কেসে ইনভলভড। আমি ভাবতাম যে এটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু আসল ঘটনা তো অন্য কিছু ছিল। সেটা কি শুনি? একদিন কার্তিক আর সুনয়নাকে কথা বলতে আমি শুনে নিয়েছিলাম। ও সুনয়নাকে ব্ল্যাকমেল করছিল। 5 লাখ? পাগল হয়ে গেছো? এত টাকা আমি কোথা থেকে আনবো? তুমি বোঝার চেষ্টা করো, এটা আমি করতে পারবো না, প্লিজ। রিল্যাক্স, এত বড় ট্রাস্টির মেয়ে হয়ে তুমি আমার মাসে 5 লাখ টাকা দিতে পারবে না? ও কাম অন, প্লিজ 5 লাখ। দেখো, আমি এটা ব্যাপারে একটু ভাবি, কিন্তু প্লিজ এটা। ওদের কথা শোনার পর আমি ডিসাইড করলাম যে এবার আমি চুপ করে বসে থাকবো না, আমাকে কিছু করতে হবে। আর তাই প্রতিশোধ দিতে চেয়েছিলে? হ্যাঁ, ওই নিরীহ বাচ্চাগুলোর আত্মার শান্তির জন্য আমি ওদের মেরে দিয়েছি। অপরাধ করে কখনো শান্তি পাওয়া যায় না প্রিন্সিপাল সাহেব। ভালো কাজ করলে তবেই শান্তি পাওয়া যায়। আপনার মাথায় তো ঠিক কাজ করছে না। আপনার মেডিকেল হেল্পের প্রয়োজন। নিয়ে যাও একে। Humpty Dumpty sat on the wall. Humpty Dumpty had a great fall. লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে স্যার, সেটাই কেসে দেখতে পেলাম। আর স্যার, অন্যায় মানুষকে কিভাবে অপরাধী বানিয়ে দেয় ওটাও এই কেসে দেখলাম। অন্যায় আর লোভের কারণে 7 জনের জীবন চলে গেল। দাঁড়াও দাঁড়াও, চলো বাইরে এসো।
দিন স্যার, আমি পার্ক করে দিচ্ছি। এই চল চল বাইরে বেরো, চল বলছি তো বাইরে বেরো। আমার গাড়ি নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? স্যার আমার গাড়িটা নিয়ে যাবেন না? আরে আমার গাড়ি, আরে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেন নিয়ে যাচ্ছেন? শরীরে 3টে চিহ্ন আছে আঘাতের, আর 3টে গুলির আঘাত। বাকি শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। গুলির দাগ? জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে আছে। জায়গাটার পরিস্থিতি দেখে মনে হচ্ছে ওদের মধ্যে হাতাহাতি হয়েছিল খুব। চোর গাড়ি চুরি করবে বলে গ্যারেজে ঢুকেছিল, মনীশবাবু দেখে ফেলে, আটকাবার চেষ্টা করেছিল, তারপরে হাতাহাতি হয়। আর হাতাহাতির মধ্যে যেই কার চোর সুযোগ পেয়েছে অমনি মনোজবাবুকে গুলি করে দিয়েছে আর কার নিয়ে পালিয়ে গেছে। স্যার, স্যার এর বুলেটটা দেখুন, লেজার বা ওয়াটার গানের। জানতে হবে এটা কি ধরনের কার চোর যে এত হাই এন্ড গান ইউজ করে। তাও আবার সেকেন্ড হ্যান্ড গাড়ি চুরি করার জন্য। হ্যাঁ, যে এত দামি গাড়ি ছেড়ে এই সেকেন্ড হ্যান্ড গাড়ি চুরি করে পালিয়ে গেছে। সালুকে মনে হচ্ছে এখানে হাতাহাতি তো হয়েছিল, তাহলে কিছু না কিছু প্রমাণ নিশ্চয়ই পাওয়া যাবে যার থেকে ওই কার চোর সম্পর্কে জানা যাবে। তুমি ঠিক বলেছো দয়া। আমি একটা কাজ করি, আমি এই পুরো জায়গাটা ভালো করে চেক করি। দেখুন, যা হয়েছে সেটা তো পাল্টানো যাবে না, কিন্তু আপনার সাহায্য ছাড়া ওকে ধরা যাবে না। সাহস রাখুন। ওই গাড়িতে কিছু দামি জিনিস ছিল? না, কোনো দামি জিনিস কিছুই ছিল না। ওই গাড়িটা তো মনোজ 2 দিন আগে কিনে এনেছিল। কোথা থেকে কিনেছিল ওই গাড়ি? ভিকার বাজার থেকে। আর ও একবারই চালিয়েছিল ওই গাড়িটা। পঙ্কজ, ট্রাফিক পুলিশ আর কন্ট্রোল রুমকে ফোন করো। এই গাড়িটা যেখানেই দেখতে পাক সঙ্গে সঙ্গে যেন আমাদের ইনফর্ম করে, ঠিক আছে? আর পূরবী, আমাদের রেকর্ড দেখে জানো যে এই ধরনের মর্ডার্স অপারেন্ডি করার মতো কার চোর কে আছে। আর হ্যাঁ, এখানে যত লোকাল কার চোর আছে সবার ব্যাপারে জানো। স্যার, ম্যাম, যখন এই সব ঘটনা ঘটেছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি মার্কেটে গিয়েছিলাম, আর ও আজই অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিল, বলল ওর শরীর খারাপ। আর যখন আপনি ফিরে এলেন তখন বাড়িতে আপনার কিছু অদ্ভুত মনে হয়েছিল? না, তেমন কিছুই নয়। স্যার, ক্রাইম ব্রাঞ্চ থেকে জানতে পেরেছি যে এই গাড়িটা ছাড়া আরো 3টে গাড়ি চুরি হয়েছে। স্যার, একটা তো বিনয়ের গাড়ি, যেটা ভুয়ো ট্রাফিক গার্ড মিথ্যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস বানিয়ে নিয়ে গেছে, কিন্তু বিনয় ড্রিঙ্কই করেনি। আর স্যার, দ্বিতীয় গাড়ি একটা রেস্টুরেন্টের বাইরে থেকে চুরি হয়েছে। আকাশ নামের একজন ব্যক্তি রেস্টুরেন্টে গেছিল, ওখানে গাড়ি পার্কিং এর জন্য একটা নকল রেস্টুরেন্টের স্টাফকে চাবি দিয়েছিল, আর সে ওর গাড়ি নিয়ে পালিয়ে গেছে। রেস্টুরেন্টের লোকেরা বলছে ওখানে ভ্যালিড পার্কিং নেই। আর স্যার, তৃতীয় গাড়ি রাস্তায় স্ত্রীর জন্য অপেক্ষা করছিল। ওনার বক্তব্য একজন লোক এলো আর ওনাকে বন্দুক দেখিয়ে ওনার গাড়ি নিয়ে চলে গেল। আর এই গাড়িগুলো সব সেকেন্ড হ্যান্ড ছিল। অদ্ভুত স্যার, সেকেন্ড হ্যান্ড গাড়ির পিছনেই পড়ে গেছে।
আরেকটা কথা স্যার, এই সব গাড়ি কিন্তু ভি কার ডিলারের থেকে কেনা হয়েছিল। অদ্ভুত ব্যাপার, যতগুলো গাড়ি চুরি হয়েছে ভি কার থেকে কেনা হয়েছে। আচ্ছা, কি এমন ছিল ওই সেকেন্ড হ্যান্ড কারে যেটা পাওয়ার জন্য কেউ কারোর খুনও করতে পারে? ভি কার ডিলারের সঙ্গে কথা বলতে হবে। কিছুদিন আগে আপনার এখান থেকে যে গাড়িগুলো বিক্রি করা হয়েছিল, যেগুলো এরা কিনেছিল, ওগুলো চুরি হয়ে গেছে। ওর মধ্যে কোনো বিশেষ ব্যাপার ছিল কি? স্পেশাল তো ছিল না স্যার, সব নর্মাল ছিল, কিন্তু জানি না কেউ কেন চুরি করলো। এটা কোনো কোইন্সিডেন্স তো নয়, চুরির পিছনে কোনো না কোনো উদ্দেশ্য তো আছে। কারণ তো ম্যাডাম আপনারাই খোঁজ করতে পারেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই গাড়িগুলো তোমার কাছে আসে কোথা থেকে? স্যার, আমি এই বিজনেসে নতুন, তাই আমার খুব বেশি কিছু জানা নেই। অদ্ভুত ব্যাপার, এটা তোমার বিজনেস আর তুমিই জানো না কার কোথা থেকে আসে? এগুলো চুরির গাড়ি ছিল কি? না না স্যার, এ কি বলছেন স্যার? আমার বাবার খুব নাম আছে এই শহরে, আর পুরনো গাড়িকে নতুন করে বেচবার ওনার খুব নাম আছে। তাহলে এই বিজনেসটা হলো গিয়ে তোমার ড্যাডি? হ্যাঁ স্যার। কোথায় তোমার বাবা? কিছুদিন আগে হার্ট অ্যাটাকে ওনার মৃত্যু হয়েছে, আর সেই জন্য আমাকে আমার চাকরি ছেড়ে এখানে আসতে হয়েছে। ও সরি। আর এমনি স্যার, আমি এই বিজনেসটা ছেড়ে দেওয়ার প্ল্যান করছি, কারণ আমার খুব বেশি কিছু জানা নেই, আমি চালাবো কি করে। তোমার বাবা ছাড়া আর কেউ জানে না যে এই কারগুলো কোথা থেকে আসে? হ্যাঁ স্যার। স্টাফদের মধ্যে কেউ না কেউ তো আছে যে এই বিজনেসের ব্যাপারে জানে। হ্যাঁ, রাজু আছে, কিন্তু ওরও খুব বেশি কিছু জানা নেই। পুরনো গাড়ি কোথা থেকে আসে সেটা শুধু বাবাই জানতো, আর বাবার মৃত্যুর পর 5টা গাড়ি পড়েছিল, যেটা আমি অকশন করে দিয়েছি। তার জন্যই তো এত ঝামেলা। এক মিনিট, তুমি এক্ষুনি বললে যে 5টা গাড়ি অকশন করেছিলে? হ্যাঁ স্যার। 4টে গাড়ি চুরি হয়ে গেছে, বাকি আছে একটা। স্যার, চোর ওই 5 নম্বর গাড়িটাও চুরি করবে। অবশ্যই হতে পারে। তোমার ওই রেজিস্টার যার মধ্যে সমস্ত ডিটেলস রাখো, একটু ওটা দেখাও আমাদের। এই 4 জন ছাড়া এই 5 নম্বর কে যে গাড়ি কিনেছিল ওর অ্যাড্রেস চাই আমাদের। অমিত বাবু, আপনি জানলে অবাক হবেন যে আপনার গাড়ি চোরেদের টার্গেটে আছে। আমি ঠিক বুঝলাম না স্যার। মানে আপনার গাড়ি চোরেদের টার্গেটে আছে? যদি চুরি না হয়ে থাকে তাহলে হয়ে যাবে, আপনি প্লিজ অ্যালার্ট থাকুন। আপনারা এরকম কেন কথা বলছেন? আমার কার চুরির কথা আপনারা কি করে জানলেন? অমিত বাবু, আপনি 2 দিন আগে ভি কার ডিলারের কাছ থেকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন। আপনার সঙ্গে আর সমস্ত যে গাড়িগুলো ওরা বেচেছিল ওগুলো সব চুরি হয়ে গেছে। শুধু আপনার গাড়ি চুরি হয়নি, আর চোর সেটা চুরি করতে চায়। অফিসার, আমি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনিই নি, তাহলে চোর কি চুরি করবে? কি? কিন্তু ডিলারদের কাছে যে বায়ার্স লিস্ট ছিল তার মধ্যে তো আপনার নাম আছে। এই দেখুন, আপনার আইডি প্রুফ আর এই অ্যাড্রেস জমা আছে ওদের কাছে। স্যার, এই আইডি আর অ্যাড্রেস তো আমারই, কিন্তু স্যার আমি কোনো কার্ড কিনিনি। কাউকে অথরাইজ করেছিলে কেনার জন্য? না ম্যাডাম। আপনার আইডি প্রুফ আর লাইসেন্স চোরেদের কাছে কি করে গেল? জানি না স্যার। আপনার আইডি প্রুফ কোথাও রেখেছিলেন বা কাউকে দিয়েছিলেন? না স্যার, কাউকে দিইওনি আমি। হ্যাঁ, আমি ল্যামিনেশন করতে গেছিলাম কিছু ডকুমেন্টস, তো কিছুক্ষণের জন্য ডকুমেন্টস আমি দোকানে ফেলে চলে গেছিলাম। তো দোকানদার আমাকে ফোন করেন যে আমার ডকুমেন্টসগুলো পড়ে আছে, যেন আমি নিয়ে নিই। স্যার, হতে পারে ওখান থেকে কেউ এই ডকুমেন্টস চুরি করেছে। হতে পারে, কিন্তু আপনাদের মতো বুদ্ধিমান লোক এরকম ভুল কি করে করেন? যদি ফেসে যেতেন না তাহলে বাঁচা মুশকিল হয়ে যেত। সরি স্যার, এবার থেকে খেয়াল রাখবো। ফেক আইডি দিয়ে গাড়ি কিনে আর বাকি গাড়িগুলোকে চুরি করে ও কি করতে চাইছে? স্যার, ও যেই হোক, ওখানে গাড়ি নিতে নিশ্চয়ই এসেছিল, আর ওই সময় রাকেশ ছাড়া ওখানে যারাই ছিল তারা নিশ্চয়ই ওকে দেখেছিল। হ্যাঁ, দেখেছে তো নিশ্চয়ই। চলো ওখানে গিয়ে জানার চেষ্টা করি। 5টা সেকেন্ড হ্যান্ড গাড়ি, 4টে চুরি হয়েছে, বাকি রয়েছে একটা। সেটাও কেউ কিনেছে কিন্তু জানা যাচ্ছে না। বড়ই অদ্ভুত ব্যাপার না? স্যার, এই 5 নম্বর গাড়ি কেনার জন্য আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ সমস্ত কিছু নকল ব্যবহার করা হয়েছিল। স্যার, ফেক আইডেন্টিটি দিয়ে গাড়ি কেনার কি কারণ হতে পারে? কারণ তো অনেক কিছুই হতে পারে পুরবি, কিন্তু আমাদের এর আসল কারণটা খুঁজে বের করতে হবে, আর সেই জন্য ভি কার বাজারের সমস্ত ইতিহাস ঘাঁটতে হবে। স্যার, স্যার, নরেশ কুমারের সমস্ত রেকর্ড আমি চেক করলাম, যে ভি কার বাজারের মালিক ছিল। প্রত্যেকটা অকশনে অন্তত 5টা গাড়ি বিক্রি হতো। তাহলে অভিজিৎ, আগে যারা গাড়ি কিনেছিল তাদের ব্যাপারে নিশ্চয়ই জানা গেছে। হ্যাঁ স্যার, প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ড চেক করেছি। প্রত্যেকেই স্যার খুবই সম্মানীয় ব্যক্তি, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, ঠিকঠাকই আছে। কিন্তু এখন যে গাড়িগুলো চুরি হচ্ছে সেগুলোর রেজিস্ট্রেশন থেকে তো আমরা কিছু জানতে পারি গাড়িগুলোর ব্যাপারে। স্যার, ওই সমস্ত গাড়িগুলো উধাও হয়ে গেছে।
আর ওই রেজিস্ট্রেশন নাম্বারের কোনো গাড়ি বর্তমানে নেই স্যার। আচ্ছা, লোকেদের জিজ্ঞাসাবাদ করেছো? হ্যাঁ স্যার, জিজ্ঞাসা করেছি, কিন্তু স্যার ওনারা জানেন না যে গাড়িগুলো কোথায় হারিয়ে গেল। তাহলে আমরা খোঁজ নেব ওই গাড়িগুলো কারা চুরি করছে, যেটা পাওয়ার জন্য একটা খুন পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ সালুকে বলো। আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ, সালুকে কিছু পেয়েছে। হ্যাঁ সালুকে বলো। বস, ক্রাইম স্পটে আমি এই পাতাটা পেয়েছি, যেটা একটা বাওবা ট্রি এর। বাওবা ট্রি? ওখানে আশেপাশে তো কোনো বাওবাব গাছ ছিল না। পাতাটা বাইরে থেকে এসেছে। স্যার হতে পারে এই পাতা খুনির জামায় লেগেছিল। হতে পারে। স্যার এই পাতার সাথে সাথে আরো একটা প্রমাণ পাওয়া গেছে, এই পোকাটা। এটাকে রাইনো বিটল বলে, আর এটা শুধু জঙ্গলে পাওয়া যায়। জঙ্গলের গাছের ব্রাঞ্চেস, স্টেমস আর ঘাসের স্তূপের মধ্যে পাওয়া যায়। এটাও হয়তো বাইরে থেকেই এসেছিল, হয়তো খুনির জুতো বা ড্রেসের মধ্যে লেগে। মানে খুনি এমন জায়গায় যাতায়াত করে যেখানেই রাইনো বিটল পোকাটা আছে আর বাওবাবের গাছও আছে। খোঁজ নিয়ে দেখতে হবে সেই জায়গা যেখানে বাওবা ট্রি আর রাইনো বিটল পাওয়া যায়। স্যার শহরের বাইরে জঙ্গলের মধ্যে 3-4টে এলাকা আছে যার মধ্যে এরকম গাছ পাওয়া যায়। তাহলে একটা কাজ করা যাক, ওই জঙ্গলে যাওয়ার পথে আশেপাশে যদি কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে তাহলে সেটার ফুটেজ চেক করতে হবে। হতে পারে ওই খুনি চুরি করা ওই গাড়িগুলোকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল যেখানে বাওবা ট্রি আছে আর রাইনো বিটল পাওয়া যায়। এই হলো সেই জঙ্গলের এলাকা যেখানে ওই ধরনের গাছ পাওয়া যায়। পঙ্কজ, এই এলাকায় যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে ওদের সবার ফুটেজ চেক করো। আরটিও সেন্টার, আমি ইন্সপেক্টর পঙ্কজ বলছি। আমি ট্রাফিক ক্যামসের ফুটেজ চেক করতে চাই। আমার পাসপোর্ট প্রয়োজন। হ্যাঁ, গাড়ি তো আসছে। স্যার রাস্তা তো এখানেই শেষ হচ্ছে, মনে হচ্ছে গাড়িগুলো এখানেই আছে। জঙ্গলের মাঝখানে এইরকম জায়গা বানিয়েছে। এখানে কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। যাওয়া আসার তো এই একটাই রাস্তা, আর তো কিছু দেখতে পাচ্ছি না। কিছুই বুঝতে পারছি না। স্যার গাড়ি কেন? টায়ারের চিহ্নও পাইনি। নেই স্যার। তাহলে গাড়িগুলো গেল কোথায়? উধাও হয়ে গেল নাকি? আরে তো ডেড এরিয়া, আগে যাওয়ার রাস্তাও নেই। গাড়ি যদি এখান থেকে ফেরত যেত তাহলে ফুটেজে পাওয়া যেত। এই 5টা গাড়ি শিওর তো এখানেই এসেছিল, এবার এখান থেকে কোথায় গেল সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, এই গাড়িগুলো মাটিতে ঢুকে গেছে না আকাশে উড়ে গেছে? স্যার যে গাড়িগুলো চুরি হয়েছিল তার মধ্যে বিনয় আর এই আকাশ
ওরাই এই স্কেচটা বানিয়েছে। এ কোনো পুরনো পাপি নয় তো? না স্যার, রেকর্ড চেক করেছি, তার মধ্যে তো নেই। এর নতুন খেলোয়াড় মনে হচ্ছে। আচ্ছা, গাড়িগুলোর সঙ্গে স্যার এও নিখোঁজ। হ্যাঁ দা, এই দেখুন, ভি কার ডিলার্সের রেকর্ড আর অরিজিনালের মধ্যে পার্থক্য আছে। এর মধ্যে সবকিছু লেখা আছে স্যার, কতগুলো গাড়ি কিনেছে, কোথা থেকে কিনেছে, কতগুলো গাড়ি বেচেছে আর কাকে কাকে। অনেক জায়গা থেকে এরা কার আর বাইক কিনেছিল, তারপরে বিক্রি করে দিয়েছে। মনে হচ্ছে এটা ওই চুরি হওয়া গাড়িগুলোর লিস্ট। হ্যাঁ স্যার, ওই লিস্টই এগুলো। আর এই লিস্টের হিসেবে 5টা নয়, 6টা গাড়ি আছে। কিন্তু স্যার, রাকেশ তো আমাদের 5টা গাড়ির ব্যাপারে বলেছিল। আর বাবার মৃত্যুর পর 5টা গাড়ি পড়েছিল, যেটা আমি অকশন করে দিয়েছি। তার মানে রাকেশ আমাদের মিথ্যে বলেছে। মিথ্যে বলেছে রাকেশ। জিজ্ঞেস করতে হবে রাকেশ 6 নম্বর গাড়িটা কি করলো আর কেন মিথ্যে বলেছে আমাদের। স্যার, আমি আপনাদের মিথ্যে কেন বলবো? তুমি আমাদের ওই 6 নম্বর গাড়িটার ব্যাপারে বলনি কেন? কোন 6 নম্বর গাড়ি? সেই গাড়িটা যেটা তোমার বাবা অকশনের জন্য নিয়ে গেছিল। গাড়ি 6টা ছিল, 5টা নয়। হ্যাঁ স্যার, ওই গাড়িটা আমি আমার এমপ্লয়ি রাজুকে দিয়েছিলাম। হ্যাঁ, রাজু আছে। আরে সোজাভাবে কথা বলতে পারছো না, গোল গোল ঘোরাচ্ছ কেন? আমাদেরও সময় নষ্ট করছে আর নিজেরও। রাজুকে গাড়ি কেন দিয়েছিলে? হ্যাঁ স্যার, রাজু আমার বাবার সঙ্গে বহুদিন ধরে কাজ করছে, আর ও বলেছিল গাড়িটা আমাকে দিয়ে দাও, আমি ট্যাক্সির মতো ব্যবহার করব, আমার খরচ তুলে নেব। আর এমনি ব্যবসা বন্ধ করার ছিল, তাই আমি ওকে গাড়িটা দিয়ে দিয়েছিলাম, আর তার বদলে কিছু টাকাও পেয়েছিলাম। কিন্তু স্যার, 6 নম্বর গাড়ির তো অকশন হয়নি, আর খুনি কোনো না কোনো কারণে তো সেকেন্ড হ্যান্ড গাড়ির পিছনেই পড়ে আছে। স্যার, হতে পারে খুনি ওটাকেও চুরি করার চেষ্টা করছে। আচ্ছা, রাজু এখন কোথায়? রাজু তো আজকে আসেনি। এই রাজুর বাড়ির অ্যাড্রেস দাও। যেভাবেই হোক এই 6 নম্বর গাড়ি আর রাজুকে খুঁজতেই হবে। স্যার, এই রাজু বাড়িতে নেই। ওর ফোন ট্রেস করো, দেখো ওর কারেন্ট লোকেশন কোথায় দেখাচ্ছে। রাইট স্যার। স্যার, এই গাড়িগুলো চুরি হওয়ার পিছনে ওনারের ছেলে রাকেশের হাত নেই তো? কারণ অকশনের ব্যাপারে ওই জানতো, আর কোন গাড়িটা কার কাছে যাবে এটার ব্যাপারেও ডিটেলস ওই জানতো। না পূর্বী, এই সবার পেছনে রাকেশের হাত তো হতে পারে না। যদি ওর হাত থাকতো তাহলে ও কার বিক্রি করতো কেন? যদিও কার চুরি করাবে তাহলে অকশন কেন করলো? স্যার, লোকেশন পেয়ে গেছি ওর। হাইওয়ে নাম্বার 45। হাইওয়ে নাম্বার 45। এই রাজুই বলবে গাড়ি চুরির পিছনে কার হাত রয়েছে। ZX8596 খোঁজ নিয়ে দেখো গাড়িটা কার নামে রয়েছে, পালিয়ে যাবে কোথায়। এই গাড়িটা সিআইডি গ্যারেজে নিয়ে যাই, জানা তো যাক ওর মধ্যে কি আছে যার জন্য রাজুর উপর হামলা হয়েছে। ঠিক আছে। স্যার, এই গাড়িকে নিয়ে গেল। রাজু বাবু, আপনি ঠিক আছেন তো? আপনার গাড়ি কোথায় গেল? ও নিয়ে গেছে। কে নিয়ে গেল? আমি জানি না। ও কে ছিল, এলো, আমি আটকালাম, কিন্তু ও জোর করে গাড়ি নিয়ে এদিকে চলে গেল। যে কোনো ভাবেই হোক ওই গাড়িটাকে খুঁজতেই হবে। যদি এদিকেই যায় তাহলে খুব একটা দূরে যেতে পারেনি, তাড়া করে ধরে নেবো ওকে। ঠিক আছে, লোকাল পুলিশকে ইনফর্ম করে দাও।
চেকপোস্টগুলোকে অ্যালার্ট করো, ওরা যেন পালিয়ে যেতে না পারে। শহরের আউটার এরিয়া এটা, সামনে চেকপোস্ট আছে। আমার মনে হচ্ছে এদিক দিয়েও যাবে না, আমরা আগে থেকে বাদিকে নিয়ে নিচ্ছি। ওই তো গাড়িটা। বাইরে আয়, বাইরে আয়। এক্সকিউজ মি, হ্যালো, আমার নাম শেখর, নার্কোটিক ডিভিশন। আর এই গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছিলাম না আমি, এই গাড়িতে কোকেন লোকানো আছে, তাই নিয়ে যাচ্ছিলাম আমি। ওই 5টার মধ্যে পাইনি, সেই জন্য এই গাড়িটার পিছনে পড়েছিল। তুমি এত শিওর হয়ে কি করে বলছো যে এই গাড়ির মধ্যে কোকেন আছে? হ্যাঁ, এই দেখুন, বিখ্যাত ড্রাগলার টনি, আমরা কয়েক বছর ধরে একে ফলো করছি। ভি কার ডিলারের মালিক নরেশ, মানে রাকেশের বাবা, আর টনি দুজনের একসাথে কারবার। খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর স্যার, কয়েক বছর আগে পর্যন্ত নরেশ খুব ছোটখাটো একটা অটোমোবাইলের ব্যবসা করতো। ও ব্যাংক্রাফ্টে হয়ে গেছিল, ওর ব্যবসা বন্ধ হতে চলেছিল। কিন্তু হঠাৎই এক রহস্যময় লোক ওর ব্যবসায় টাকা ইনভেস্ট করে, আর ও রাতারাতি ও বড় কার ডিলার তৈরি হয়ে যায়, আর বিখ্যাত। আর এই বিজনেসে ইনভেস্ট করার লোকটা হলো এই টনি। ঠিক তাই। তাছাড়া টনির সঙ্গে সঙ্গে আরেকজন ড্রাগ মাফিয়াও আছে যে অ্যাব্রড থেকে ইন্ডিয়ায় ড্রাগ সাপ্লাই করে। কে সে? তার ব্যাপারে জানতে পারলেন কিছু? ওটাই তো আমরা ইনভেস্টিগেশন করছিলাম স্যার, খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম ওনার, কিন্তু নরেশের মৃত্যু হয়ে গেল। তবে টনি এর মধ্যে 25 কিলো কোকেন সাপ্লাই করেছে। আর সেই কোকেন এই গাড়ির মধ্যেই রয়েছে। এক্স্যাক্টলি। নরেশের মেন বিজনেস হলো কার বেচার নাম করে এই ড্রাগসের ছিল। ঠিক তাই। এই জন্য নরেশ পুরনো গাড়িকে নতুন করে রং করে ওতে ড্রাগ ভরে লোক দেখানো অ্যাকশন করতো। খুব সহজেই ড্রাগসের সাপ্লাইও হয়ে যেত, আর কেউ সন্দেহ করতে পারতো না। রক্সানার আগেই নরেশের মৃত্যু হয়, আর ওনার ছেলে এই গাড়িটা কাউকে বিক্রি করে দেয়, এটা না জেনে যে ওই গাড়ির মধ্যে ড্রাগস রয়েছে। সেই জন্য টনি ওই গাড়িটা চুরি করছিল, যাতে ড্রাগস রিকভার করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক গাড়ির মধ্যে কোথায় ড্রাগস লুকোনো আছে। স্যার, ড্রাগস কোথাও দেখতে তো পাচ্ছি না। মনে হচ্ছে পুরো গাড়িটাকেই খুলতে হবে। স্যার, ড্রাগস এখানে তো কোথাও নেই। হতে পারে ওই 5টা গাড়ির মধ্যে রয়েছে, কিন্তু ওগুলো তো পাওয়া যাচ্ছে না। এরকমও তো হতে পারে যে গাড়ি থেকে ড্রাগ বার করে নেওয়া হয়েছে আর তারপর গাড়িকে ভ্যানিশ করা হয়েছে। আমি এক কাজ করি, আমার কিছু ইনফরমার্স আছে, সেখানে ওদেরকে ট্যাপ করার চেষ্টা করি, আর যেই কিছু পাবো আমি আপনাদের ইনফর্ম করে দেবো। ওকে, থ্যাংক ইউ। ইনফর্মার তো এই জায়গার কথাই বলেছিল। হ্যাঁ বলুন। আমি এখানে কিছু পেয়েছি, আপনারা তাড়াতাড়ি এখানে চলে আসুন, আর সঙ্গে করে ডক্টর শালুঙ্কাকেও নিয়ে আসবেন, আর ওনাকে বলবেন যে পোর্টেবল করোসিভ কেমিক্যাল ডিটেক্টরটাকেও নিয়ে আসতে। কি হয়েছে, কিছু পেয়েছেন আপনি? আপনারা প্লিজ তাড়াতাড়ি চলে আসুন এখানে, একবার এলেই আমি আপনাদের সব এক্সপ্লেন করে দেবো, প্লিজ। থ্যাংক ইউ। স্যার, গাড়ি তো এখানেই রয়েছে, শেখরকে কোথাও দেখতে পাচ্ছি না। ভিতরে গিয়ে দেখি। অভিজিৎ, তুমি এখানে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছ না?
হ্যাঁ স্যার, একটা কেমন গন্ধ পাচ্ছি, একটু ঝাঁঝালো টাইপ। এইখান থেকেই আসছে, এই যে জলটা পড়ে আছে না, এইখান থেকেই। কিন্তু স্যার এখানে হচ্ছিলটা কি? স্যার একবার উপরে তাকিয়ে দেখুন, হয়তো হয়তো এই জল এখান থেকে এসেছে। রবি, ভুল করে হয়তো হাত লাগিও না। আমার মনে হচ্ছে না যে এটা শুধুমাত্র জল। যেরকম গন্ধ পাচ্ছি আমার মনে হচ্ছে এতে কিছু আছে। কেমিক্যাল ডিটেক্টর দিয়ে এটাকে চেক করতে হবে। উনিও আমাকে বলেছিলেন যে কেমিক্যাল ডিটেক্টর নিয়ে আসতে। এক মিনিট, আমি আসছি। অদ্ভুত ব্যাপার, বুঝতে পারছি না ও গেল কোথায়। পুরবি একটু সরো দেখি। অভিজিৎ, আমার সন্দেহ একদম ঠিক ছিল। এটা শুধুমাত্র জল নয়, এটাতে খুবই পাওয়ারফুল আর সাংঘাতিক কেমিক্যাল মেশানো আছে, যা মুহূর্তের মধ্যে যে কোনো জিনিসকে গলিয়ে দিতে পারে। কিন্তু স্যার, আমরা তো কেমিক্যালের উপরে দাঁড়িয়ে আছি, আমাদের তো কিছুই হয়নি, জুতো একদম ঠিক আছে। অভিজিৎ, কপাল ভালো, কেমিক্যালটা এখনো কাজ করছে না, কম মাত্রায় আছে, তাই আমরা বেঁচে গেছি। অভিজিৎ, এই যে জলটা না, এই জলটা এখানে এই জন্য এসেছে যে এখানে ধোয়া হয়েছিল কেমিক্যালটাকে। কেমিক্যালটা এখানে কেন ইউজ করা হয়েছিল? কি হয়েছিল কি এখানে? স্যার এই দেখুন। অভিজিৎ, এটা তো কোনো মানুষের হাত। এটা কি করে বন্ধ হয়ে গেল? অভিজিৎ, দেখেছো? এই দেখো, এটা হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস, এরই সাহায্যে দরজাটা বন্ধ করা হয়েছে। কোন একটা রিমোট দিয়ে দরজাটা বন্ধ করা হয়েছে। বাইরে বের হবো কি করে? বেরোনোর তো একটাই রাস্তা ছিল। কেন, এখানে আর কোনো রাস্তা নেই? স্যার, আমরা আগে এখানে এসেছি স্যার, ভিতরে আসার এই একটাই রাস্তা। আমরা আটকে গেলাম। তোমরা তো ফেঁসে গেছো, তোমাদের সাথেও সেটাই হবে যেটা গাড়িগুলো আর শেখরের সাথে হয়েছিল। তোমরা কি করেছো ওর সঙ্গে? যে হাত তোমরা দেখেছিলে ওটা শেখরেরই ছিল। কে তুমি? কি চাইছো? দয়াকে ফোন করে বলো কি ও 6 নম্বর গাড়ি নিয়ে যেন এখানে চলে আসে। ওকে বলে দাও কোনো চালাকি না করতে, নাহলে প্রাণ চলে যাবে। কারণ এখানে সব রাস্তা বন্ধ আছে, যেটা আমার ইশারাতেই খোলে এবং বন্ধ হয়। বেশি ভাববার সময় নেই তোমাদের কাছে। এখন তুমি এবং তোমার বন্ধুদের প্রাণ তোমাদের হাতে আছে। আচ্ছা, ঠিক আছে। আরে ভাই, ওই 6 নম্বর যে গাড়িটা পেয়েছো সেটা নিয়ে এক্ষুনি এখানে চলে এসো। ওই জঙ্গলের ভিতরে যে একটা ওয়্যার হাউস ছিল না? হ্যাঁ, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে ভাই, একটু আর্জেন্ট আছে। আর একটা কাজ করো, তুমি এসব কথা এসিপি স্যারকে বলো না, আর শ্রেয়াকেও বলো না, ওকে? শ্রেয়া? অভিজিৎ, হ্যালো। অভিজিৎ, তোমার কি মনে হচ্ছে তুমি খুব স্মার্ট? আমি বলেছিলাম কোনো চালাকি না করতে। তুমি শ্রেয়ার নাম কেন নিলে? আমি জানি তোমাদের টিমে কোনো শ্রেয়া নেই। এখন তোমরা সবাই মরবে। কি হয়েছে স্যার? অভিজিতের ফোন ছিল, বলছিল আমি এই গাড়ি নিয়ে ওয়্যার হাউসে যাই যেন, তাও একলা। এসিপি আর শ্রেয়াকে যেন এই কথাটা আমি না বলি। শ্রেয়া? অভিজিৎ স্যার শ্রেয়ার নাম কেন বললো? ও তো সিআইডির জন্য আর কাজও করছে না। মনে হচ্ছে অভিজিৎ কোনো প্রবলেমে আছে। আমাদের জন্য কোনো ওয়ার্নিং, বিপদের কোড এটা। চলো। পেছনে পেছনে স্যার, পিছনে সরে আসুন। অভিজিৎ, ফরেন্সিক কিট। স্যার, এখান থেকে বের হতে হবে। যদি এখানে থেকে যাই তাহলে আমাদের অবস্থাও ফরেন্সিক কিটের মতো হবে। কিন্তু কিভাবে?
গাড়িতে কেমিক্যাল রয়েছে, হ্যাঁ কিন্তু দেওয়ালে নয়। আমরা দেওয়াল দিয়ে বের হব। দেওয়াল দিয়ে? ঝুলে ঝুলে? স্যার আর কোনো উপায় নেই পুরবি। হ্যাঁ স্যার। তুমি এদিক দিয়ে যাও, আমি স্যারকে ওই দিক থেকে নিয়ে যাচ্ছি। স্যার অভিজিৎ, গাড়ি এখানেই আছে। স্যার এটা তো লক। ভেতরে যাওয়ার কোনো না কোনো রাস্তা আছে পঙ্কজ, এসো। স্যার সামলে। অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ স্যার, পুরবি। অভিজিৎ, আওয়াজ শুনতে পাচ্ছ? স্যার আমার মনে হচ্ছে ওরা কিছু শুনতে পাচ্ছে না। এই জায়গাটা কোথায়? স্যার 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 অভিজিৎ, অভিজিৎ তোমরা যাও, আমাকে ছেড়ে দাও। স্যার ছাড়বেন, আমি আসছি আমি। না না না, আমাকে নিয়ে ভেবো না, তোমরা যাও। স্যার না। স্যার 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 হাত ছাড়বেন না স্যার। সালুকে স্যার, দেখো আশেপাশে কিছু আছে কিনা, তাড়াতাড়ি। পঙ্কজ, দরজা খুলে গেছে। স্যার হাত। ডক্টর সালুকে, ভালো আছে? এটা কি করে হয়ে গেল ভাই? এখানে তো কেমিক্যাল ছিল। স্যার আমরা বুঝতে পারিনি স্যার, অনেকগুলো নব ছিল, সবগুলো ঘুরিয়ে দিচ্ছি। হতে পারে সেই কারণে ওটা বন্ধ হয়ে গেছে আর জল আসা শুরু করেছে। এটাই ঘটেছে, এটাই ঘটেছে। তুমি যেটা করেছো, ওই যে কেমিক্যালের নবটা বন্ধ করে দিয়েছো, ওয়াটার নবটা খুলে দিয়েছো। জল যেই পড়েছে কেমিক্যালও ধুয়ে গেছে এখান থেকে। থ্যাংক গড আমার হাতটা ভালো আছে। থ্যাংক গড স্যার, আপনার হাতটা ভালো আছে, না হলে ফরেন্সিকের সমস্ত কাজ সারিকাকে করতে হতো। আরে স্যার, আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। আরে স্যার
তুমি রাকেশ? তাহলে তুমি এই ড্রাগস র্যাকেটের মাস্টারমাইন্ড। দাদা, এই হলো সেই কারচোর। বাবা মারা গেছে তো ছেলে সামলে নিচ্ছে ড্রাগসের কারবার, হ্যাঁ? না স্যার, আমি তো ড্রাগসের ব্যাপারে জানতামই না। জানতে না? হ্যাঁ, তার জন্যই তুমি এত বড় ষড়যন্ত্র করেছিলে। শেখরকে তো মেরেই ফেলেছো তোমরা, আর আমাদেরও মারার চেষ্টা করেছিলে। স্যার আমি না, এ আর টনির লোকেরা করেছিল। স্যার ড্রাগসের ব্যাপারে ওই বলেছিল, আর গাড়িগুলো ওই চুরি করেছিল। তাহলে তুমি এর সাথে কিভাবে? ও আমার কাছে এসে বলেছিল যে তোর বাবা গাড়িতে 25 কিলো ড্রাগস লুকিয়ে রেখেছে। 5টা গাড়িতেই খুঁজে নিয়েছিলাম, ড্রাগস পাইনি। 6 নম্বর গাড়ি কোথায়? ও, তখনই তুমি বুঝতে পারলে যে কোটি টাকার ড্রাগস তুমি তোমার এমপ্লয়ি রাজুকে দিয়ে দিয়েছো গাড়িতে, হ্যাঁ? কোটি টাকার ড্রাগসের কথা শুনে আমার মনেও লোভ এসেছিল, আমি এর সাথে মিলে গেছিলাম। গাড়িতে তো ড্রাগস ছিল না, আমরা তো খুঁজে দেখেছি। স্যার, ড্রাগস কারে নেই, কারটাই ড্রাগস। কি? গাড়ি ড্রাগস মানে কিভাবে? এই সাদা জিনিসটা কোকেন। এগুলো সব রাকেশের বাবা করতো? হ্যাঁ স্যার, রাকেশের বাবা কোকেনের কেমিক্যাল কম্পাউন্ড বানাতো, কোকেন হাইড্রোক্লোরাইড। ওটা দিয়ে ফ্লেক্সি গ্লাস আর ফাইবার গ্লাস বানাতো, যেটা পুরনো গাড়িকে নতুন করতে ব্যবহৃত হতো, যেমন উইন্ডস্ক্রিন, উইন্ডোজ, বাম্পার আর গার্ড এইসব। তারপরে গাড়িগুলোকে এখানে নিয়ে আসতো, তারপরে এই কেমিক্যাল দিয়ে সেগুলোকে গলিয়ে কোকেন বার করতো। ট্রাক যেদিক থেকে ওদিকে যাচ্ছে কেউ জানতেও পারতো না। তোমাদের মতো লোক সমাজ আর দেশের শত্রু। কিছু টাকার জন্য তোমরা মৃত্যু বেচো, মৃত্যু। আইন তোমাদের কঠিন থেকে কঠিন শাস্তি দেবে। এটা তোমাদের মতো আরো লোকেদের জন্য শিক্ষা হবে। নিয়ে চলো এদের, এরাই বলবে ওই টনি কোথায় লুকিয়ে বসে আছে। চল ওই